প্রস্তুত সবকিছু। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে কাল। আজ সকালে বসছে বিএনপির সংসদীয় দলের সভা। স্পিকার পদে আলোচনায় বেশ কয়েকজনের নাম। ডেপুটি স্পিকার নির্ধারণ নিয়ে এখনো ধোঁয়াশায় জামায়াত। জ্বালানি তেলের জন্য কমেনি ফিলিং স্টেশনে ভিড়। সংকট নেই, প্রয়োজনে যুক্তরাষ্ট্র ও আফ্রিকা থেকে জ্বালানি সংগ্রহের কথা বলছে সরকার। মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার জেরে ২৭টি বাড়িতে আগুন। থমথমে পরিস্থিতি, পুরো শূন্য পুরো গ্রাম। রাজধানীর মোহাম্মদপুরে বাড়ছে কিশোর গ্যাংয়ের উৎপাত। একটি জমির দখল নিতে সংঘবদ্ধভাবে হামলা চালায় কয়েকটি দল। এবং যুদ্ধে এবার মরিয়া ইরান, ছুটছে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র। ইসরায়েলে আঘাত হানছে গুচ্ছ বোমা। অধিবেশনের জন্য প্রস্তুত জাতীয় সংসদ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে ঘিরে বেশ কৌতূহলের সৃষ্টি হয়েছে। বিপুল বিজয় পেয়ে সরকার গঠন করে প্রায় ২০ বছর পর সংসদে যাচ্ছে বিএনপি। তাই সাধারণ মানুষের উৎসাহের কমতি নেই তারেক রহমানের নেতৃত্বের বিএনপিকে ঘিরে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের আশা, তরুণ প্রতিনিধিরা এবার সংসদকে প্রাণবন্ত রাখবেন। আর বিএনপির ইতিবাচক রাজনীতি সুযোগ করে দেবে বিরোধী দলকে নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকার। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে ১২ই মার্চ বৃহস্পতিবার। জাতীয় সংসদ ভবনে ঐতিহাসিক এই অধিবেশন বেলা ১১টায় শুরু হবার কথা রয়েছে। অধিবেশনকে সামনে রেখে সংসদ কক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন করা, সাউন্ড সিস্টেম পরীক্ষা এবং নতুন সংসদ সদস্যদের জন্য আসন বিন্যাস সহ সব কাজ প্রায় শেষ করে এনেছে সংসদ সচিবালয়। ত্রয়োদশ অধিবেশনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে বিশেষ আগ্রহ। প্রাণবন্ত সংসদে গণমুখী উদ্যোগ গ্রহণের দাবি সাধারণ মানুষের। চাঁদাবাজি হচ্ছে, এগুলা থেকে যেন মুক্ত হয়। প্রত্যাশা থাকবে নারীর নিরাপত্তা নিশ্চিত। সরকার এমন কোনো সরকার হয়ে উঠবে না যে তার মতের সাথে কোনো জনগণ বা কোনো প্রতিষ্ঠানের মত না মিললে তার উপর দমন পীড়ন চালাইতে হবে। তরুণ নেতৃত্ব সংসদে মূল চালিকা শক্তি হয়ে উঠবেন এমন আশা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাজনীতির পুরনো অর্গল ভেঙে নতুন সংস্কৃতির গুণগত পরিবর্তন আনার চেষ্টা করবেন তারা। প্রথম সেশনটাই হয়তো স্টর্মই হতে পারে। আমরা চাই যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কিছু গুড জেস্চার মানুষের কাছে প্রশংসিত হয়েছে। আমরা আশা করব তিনি এই ধরনের জেস্চার তিনি সংসদীয় কার্যক্রমের শুরু থেকেই দেখাবেন। সংস্কার কি এত দূর যে সংবিধান পরিবর্তন হবে এবং মুক্তিযুদ্ধ প্রশ্নবিদ্ধ হবে? এই প্রশ্নে কিন্তু সংসদে একটা বিরোধ থেকেই গেল। জামাত চাইছে সংবিধানের খোল নলচে বদলে ৭১-এর পিছনে চলে যেতে, আর বিএনপি ৭১-এর পিছনে যেতে রাজি হচ্ছে না। বিরোধী দল হিসেবে জামায়াত ইসলামী সংসদে প্রাণবন্ত বিতর্ক সৃষ্টি করতে সচেষ্ট হবেন। বিএনপিও ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সামনের সংসদে একটা প্রাণবন্ত গণতন্ত্রের চর্চা আশা করছি, যেখানে জামাত বিএনপি নিজ নিজ অবস্থানে থেকে এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে একটা তর্ক ও বিতর্কে লিপ্ত হবে। আমি আশাবাদী যে এই সংসদ ভালোভাবেই শুরু হবে, কার্যকরভাবেই শুরু হবে। তবে সব কিছু নির্ভর করছে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে যে আন্তঃসম্পর্ক। বিএনপি জনগণকে একটি কার্যকরী সংসদ উপহার দেবে বলে আশা সাধারণ মানুষের। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে এই সংসদ অধিবেশনকে। বিশেষ করে ২৪শে ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং অন্তর্বর্তীকালীন সরকারের পর এটি প্রথম নির্বাচিত সংসদ এবং গণতান্ত্রিক ধারায় ফেরার চূড়ান্ত ধাপ। ফলে এই অধিবেশন জনগণের প্রত্যাশার প্রতিফলন কতটা নিশ্চিত করতে পারবে সেটি এখন দেখার বিষয়। বিজয়ন কুমার দাস, ডিবিসি নিউজ, শেরেবাংলা নগর, ঢাকা। কাল শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। তার আগে আজ বসছে সরকারি দল বিএনপির সংসদ দলের সভা। সংসদ ভবনের সভাকক্ষে বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার কে হবেন তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা রয়েছে এই বৈঠক থেকে।
এছাড়াও সংসদীয় কমিটি গঠনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সংসদের অন্যান্য কার্যপ্রণালী নিয়েও নিজেদের মধ্যে আলোচনা করবেন সরকার দলীয় সংসদ সদস্যরা। সরকারি দলের সব সংসদ সদস্যকে তাই সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন, দেখতেই পাচ্ছি আপনি সংসদ ভবন এলাকায় আছেন, একটু জানাবেন যে আজকের যে সভা সেটির বিষয় এবং আনুষ্ঠানিকতা নিয়ে। দেখুন নিশিতা, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান ঠিক 9টার পরপরই সংসদ ভবনে ঢুকে গেছেন। এটি সবাইকে অবাক করেছে। আমরা ইতিমধ্যে আপনি জানেন যে 11টা নাগাদ সরকারি দলের সংসদীয় কমিটি বৈঠকটি শুরু হবে। ইতিমধ্যে তিনি যেহেতু ঢুকে গেছেন, এর আগে প্রায় তিনটি বৈঠক তিনি অংশ নেবেন। এর আগে আমরা যতটুকু জানতে পেরেছি, বিশেষ করে ইতিমধ্যে একটি বৈঠক শেষ করেছেন প্রধানমন্ত্রী, সেটি হচ্ছে সশস্ত্র বাহিনী বিভাগের যে প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, তাদের সাথে তিনি 9:30টার পরপর একটি বৈঠক করেছেন। তার পরপরই আমরা জানতে পেরেছি যে রেশম এবং পাটজাত দ্রব্যের কিভাবে বাজার সম্প্রসারণ করা যায় এবং এটার সাথে সংশ্লিষ্ট যারা সংসদ সদস্যরা আছেন বা মন্ত্রীরা আছেন তাদেরকে নিয়ে তিনি একটি বৈঠকে অংশ নিয়েছেন ইতিমধ্যে। এবং পরবর্তীতে শ্রমবাজার, বাংলাদেশের একটি শ্রমবাজার, আপনি জানেন যে এই শ্রমবাজারটিকে সম্প্রসারণের জন্য এই সরকার, বিএনপি সরকার একটি উদ্যোগ নিতে যাচ্ছে। সেটিও সংশ্লিষ্টদের সাথে তিনি বৈঠকটি করছেন প্রধানমন্ত্রী। মানে তিনটি বৈঠকের পর যে 11টায় যে সরকার দলীয় সংসদীয় কমিটির মিটিং সেটি শুরু হবে। ইতিমধ্যেই আমরা মিডিয়া কর্মী যারা আছি তারা ভিতরে প্রবেশ করতে পারিনি, আমরা গেটে অবস্থান করছি। হয়তো দুপুর 1:30টা নাগাদ বৈঠক শেষে এখানকার চিফ হুইপ নুরুল ইসলাম মনি উনি আমাদের একটি ব্রিফ করবেন, সেটি আমরা জানতে পেরেছি। এর আগে আমরা ইতিমধ্যে 2জন সংসদ সদস্যের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা কথা বলেছেন আমাদের সাথে। তারা বলছেন যে আসলে একটা কঠিন পরিস্থিতির মধ্যে এই যে জাতীয় সংসদটি শুরু হতে যাচ্ছে, বিশেষ করে একটা অধিবেশন, একটি সরকার নতুন যখন আসে তার 60 দিনের মাথায় যখন আরেকটি সংসদ হয় তখন স্বভাবতই যে সাবেক স্পিকার থাকেন তিনি সভাপতিত্ব করেন, এরকম একটি ঘটনা থাকে। কিন্তু এবার যেহেতু স্পিকার নেই, ডেপুটি স্পিকার নেই, তাহলে আগামীকালকে যে সংসদ অধিবেশনটি শুরু হবে সেখানে সভাপতিত্ব কে করবেন, এটি নিয়ে একটি কঠিন পরিস্থিতির মধ্যে তারা আছেন। এছাড়া আপনি জানেন যে আজকের যে বৈঠকটি, এখানে স্পিকার এবং ডেপুটি স্পিকার কে হবেন সেটি তারা মনোনীত করবেন এবং সংসদ সদস্যরা যারা আছেন তারা সংসদীয় কার্য প্রণালী বিধি এবং সংসদের রীতিনীতি কি হবে সেটি তাদেরকে দিক নির্দেশনা দেওয়া হবে এবং জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের পলিসি কি হবে সেটিও তারা সংসদ সদস্যদের দ্বারা আছেন তাদেরকে দিক নির্দেশনা দেবেন। তার মানে আজকে খুবই গুরুত্বপূর্ণ সেই বৈঠকটি। আমরা অপেক্ষা করছি পরবর্তীতে বৈঠক শেষে যারা বের হবেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব। তো এই শীত আপাতত এখান থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। পরবর্তী খবরে আর কিছু তথ্য জানালে আপনাকে জানাতে পারবো আশা করছি। বিজন, ধন্যবাদ। নানা ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠতে পারে জাতীয় সংসদ। শক্তিশালী বিরোধী দলের অভাবে পতিত সরকারের আমলের একতরফা সংসদ হতে দেবে না প্রধান বিরোধী দল। জনগুরুত্বপূর্ণ ইস্যুতে সোচ্চার হবে সংসদের ভিতরে বাইরে। জামাতের নেতারা বলছেন, গণভোট, সংস্কার সহ জাতীয় সব ইস্যুতে সংসদে সরব থাকবেন তারা। দাবি আদায়ে প্রয়োজনের রাজপথকেও বেছে নেবে দলটি। ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় জোটে রয়েছে জামায়াত ও এনসিপির ৭৭ জন সংসদ সদস্য। কয়েকজন স্বতন্ত্র সদস্যকেও দেখা যেতে পারে বিরোধী দলের আসনে। সে সংখ্যা হতে পারে ২০০১ সালের সংসদের চেয়ে বেশি। আগামী 12ই মার্চ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। শুরু থেকেই সরকারকে বিভিন্ন ইস্যুতে চাপে রাখতে চায় বিরোধী দল। আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নির্বাচনে অনিয়ম, জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট এবং সুশাসন প্রশ্নে সংসদে সরকারকে ছাড় দিতে নারাজ তারা। ইতিবাচক ভূমিকার পাশাপাশি জনস্বার্থবিরোধী অবস্থানে গেলে রাজপথ বেছে নেওয়ার কথা ভাবছে দলটি। আমরা জনগণের ভোটের প্রতি সম্মান দেখেই আমরা আমাদের অবস্থানটা বিরোধী দলে আমরা মেনে নিয়েছি এবং সেটা আমরা শপথ নিয়েছি। সরকারের ইতিবাচক গঠনমূলক সমস্ত কাজের পক্ষে আমরা ভূমিকা রাখব, সমর্থন জানাবো। তবে জনগণের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা তারা নেন বা অবস্থান গ্রহণ করেন তাহলে আমরা সংসদে এবং রাজপথে অত্যন্ত দৃঢ় এবং বলিষ্ঠ ভূমিকা পালন করব। জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি আন্তরিক না হলে রাজনৈতিক অঙ্গনে এক ধরনের অস্পষ্টতা ও অনিশ্চয়তা তৈরি হতে পারে, এমন আশঙ্কার কথা জানান সংসদের বিরোধী দলীয় উপনেতা। জুলাই সনদের ব্যাপারে বিএনপি তো কমিটমেন্ট আছে, বিএনপি সাইন করেছে। এখন কোনো বিষয়ে দেখা গেল সবাই আমরা একমত ছিলাম, শুধু একটা দল একমত ছিল না।
তো ন্যাচারাল হইতে এটাকে আমরা একমত হয়েছে, ধরে নিয়েই সিদ্ধান্ত নিয়েছি। গভর্নমেন্ট যদি সব কাজ ভালোভাবে করে তাহলে তো আননেসারি ঝগড়ার কোনো প্রয়োজন হবে না, তার প্রয়োজন। আর গভর্নমেন্ট যদি ভুল করে অবভিয়াসলি আমরা খুব সিরিয়াসলি এটাকে প্রোটেস্ট করব। এদিকে রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দল সংসদে থাকবে কিনা সে বিষয়েও কথা বলেন এই নেতা। রাষ্ট্রপতির ভাষণ হওয়া উচিত না, যদি রাষ্ট্রপতি স্বৈরাচারের মনোনীত বা নিয়োগকৃত রাষ্ট্রপতি। আমরা তো বলছি হওয়া উচিত না, যদি তারপরও দেয় আমরা ডিসাইড করব কি করব। কুরুচিপূর্ণ বা অশ্রাব্য ভাষায় কারোর চরিত্র হরণ নয়, জাতীয় ও গুরুত্বপূর্ণ ইস্যুতে সংসদ হবে প্রাণবন্ত, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। কেউ ভোর থেকে লাইনে দাঁড়িয়েছেন, আবার কেউ এসেছেন আগের রাতে, সেই থেকে অপেক্ষা। এমন দৃশ্য রাজধানীর ফিলিং স্টেশনের। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাজধানী সহ সারা দেশে চলছে এই পরিস্থিতি। বুধবারও রাজধানীর মিরপুর, মহাখালী, তেজগাঁও, উত্তরাসহ বিভিন্ন এলাকার অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ রয়েছে অকটেন ও পেট্রোল বিক্রি। আবার কিছু স্টেশনে নিয়ম মেনেই বিক্রি করা হচ্ছে তেল। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, চাহিদার তুলনায় ডিপোগুলো থেকে অনেক কম তেল সরবরাহ করা হচ্ছে। এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর। ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করেও অনেককে ফিরতে হচ্ছে তেল ছাড়াই। আমি আসছি রাত্র 1:30টায়, এখন পর্যন্ত বুঝতেছি না যে আদৌ তেল পাবো কিনা। 11টার সময় নাকি তেল দিবে আর কি। এখন আবার শুনতেছি অকটেন নাকি নাই, ডিজেল আছে। সারা রাত না ঘুমিয়ে না খেয়ে রাত্রে এখানে রাত্রি যাপন করলাম। সরকারে ঘোষণা দিচ্ছে 5 লিটার করে তেল দেওয়ার জন্য, তাহলে আমাদের তেল দিচ্ছে না কেন? আমাদের চাকরি আছে না ভাই, আমরা অফিস করি না? আমাদের যে এখন 2 ঘন্টা লেট হচ্ছে, এটার কৈফিয়ত কে দিবে? আমাদের চাহিদা অনুযায়ী আমরা পাচ্ছি না। আমাদের চাহিদা হলো 40+ প্রতিদিনে থাকতেছে, প্রতিদিনে আমার ঘাটতি কিছু থাকতেছে। তো সুতরাং মানে আমরা পাচ্ছি না, চাহিদা অনুযায়ী তেল পাচ্ছি না। রাজধানীর মিরপুরের কালশী এলাকায় ফুয়েল ফিলিং স্টেশন থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আঞ্জাম খালেক। খালেক, আপনি তো আসলে সকাল 8টার দিকেও গুলশানে ছিলেন, সেখান থেকে আপনি জানিয়েছিলেন যে গুলশানের যেই ফুয়েল ফিলিং স্টেশনটি, সেখানকার পাম্প স্টেশনটি বন্ধ রয়েছে এবং সেখানে আসলে যে জনসাধারণের ভোগান্তি সেটি তুলে ধরেছিলেন। এই মুহূর্তে আপনি আছেন মিরপুরে, সেখানকার কি পরিস্থিতি দেখছেন জানাবেন। জি, সেটা সকালে আমরা ছিলাম যে গুলশান সার্ভিস স্টেশন যে পাম্পটিতে, সেখানে কিন্তু আমাদেরকে জানানো হয়েছিল যে 11টা নাগাদ সেই স্টেশনটি খোলা হতে পারে এবং সেই স্টেশনটি তখনই খোলা হবে যদি তেল আসে। তো তেল না আসা পর্যন্ত কিন্তু আসলে নিশ্চিত করে তারা জানাতে পারেনি যে আসলে 11টায় তেল আসবে কিনা কিংবা পাম্প খুলবে কিনা। তবে আমরা এখন অবস্থান করছি এই মিরপুরের কালশী এলাকার সুমাত্রা ফিলিং স্টেশনে। এখানে আমি একটু দেখাতে চাই যে তেল কিন্তু দেয়া হচ্ছে। আমরা সকাল থেকেই যে এখানে আসার পর থেকেই দেখতে পেরেছি যে আসলে তেল সরবরাহ চলছে। সরকারি যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা মেনেই কিন্তু তেল দেয়া হচ্ছে। আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তার যে পরিমাণ তেল প্রয়োজন আসলে প্রতিদিন, সেই পরিমাণ তেল কিন্তু ডিপো থেকে পাচ্ছেন না, যার কারণে কিন্তু এই স্টেশন আসলে কতক্ষণ তেল দিতে পারবে সেটি নিয়ে সংশয় দেখা দিয়েছে। আমাদের এই পাম্পের যে ডেপুটি ম্যানেজার রয়েছেন তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তার কাছে যে পরিমাণ তেলের মজুদ রয়েছে সেই অনুযায়ী কিন্তু আসলে বেলা 11টা, 11:30 নাগাদ তিনি তেল দিতে পারবেন। তারপরে কিন্তু তেল শেষ হয়ে যাওয়ার কথা। এর মধ্যে যদি আবার ডিপো থেকে তেল পাঠানো হয় তাহলে কিন্তু এই মানুষগুলোকে তেল দিতে পারবে, তিনি আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখেছি যে এখানে কিন্তু এই ফিলিং স্টেশন থেকে কয়েক কিলোমিটার দূর পর্যন্ত কিন্তু গাড়ি এবং মোটরসাইকেলের দীর্ঘ লাইন রয়েছে। সকাল থেকে কিন্তু অনেক মোটরসাইকেল চালক এবং প্রাইভেট কারের যে মালিক এবং ড্রাইভাররা তারা কিন্তু আসছেন এবং অনেকেই কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে গত রাত থেকে, অর্থাৎ গতকাল রাত 1টা 2টা থেকেই কিন্তু অনেকেই এখানে সিরিয়াল দিয়েছেন তেল নেওয়ার জন্যে। যেহেতু রাতে বন্ধ ছিল, সকাল থেকেই যাতে তেল নিতে পারেন সে কারণেই কিন্তু তারা
রাত থেকে এখানে অবস্থান করছেন, অনেকেই সারা রাত এখানে অবস্থান করেছেন, এখানেই সেহরি করেছেন এবং তারা কিন্তু তেলের জন্য অপেক্ষা করছেন। এখনও কিন্তু অনেকেই সেই রাতে যারা ছিলেন তেলের জন্য তারা কিন্তু এখনও এখানে অবস্থান করছেন। তবে তেল সরবরাহ এখনও পর্যন্ত স্বাভাবিক রয়েছে এই স্টেশনে, কিন্তু এটি আসলে কতক্ষণ দিতে পারবে সেটি নিয়ে কিন্তু আসলে সংশয়ের কথা জানিয়েছেন এই স্টেশনের ম্যানেজার। ঈশিতা, এই মিরপুর এলাকা থেকে এই ছিল সর্বশেষ। খালেক, আপনাকে ধন্যবাদ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ও সরবরাহ পরিস্থিতিতে দেখা দিয়েছে অস্থিরতা। পরিস্থিতি মোকাবেলায় বেশ কিছু নির্দেশনা দিয়েছে সরকার। এমন প্রেক্ষাপটে মিয়ানমার সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার ঠেকাতে কঠোর নজরদারি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও সরবরাহ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এই অবস্থায় দেশে জ্বালানি তেলের মজুত ও সংরক্ষণের পাশাপাশি অপচয় রোধে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। এ পরিস্থিতিতে সীমান্তবর্তী এলাকায় কিছু অসাধু চক্র জ্বালানি পাচারের চেষ্টা করতে পারে এমন শঙ্কায় মিয়ানমার সীমান্তে নজরদারি জোরদার করেছে বিজিবি। মঙ্গলবার টেকনাফ জেটিঘাটে এক ব্রিফিংয়ে বিজিবি জানায় সীমান্ত নিরাপত্তা জোরদারে আধুনিক প্রযুক্তিও ব্যবহার করা হচ্ছে। আমাদের কার্যক্রমকে আরও ফলপ্রসূ করার জন্য আমরা প্রতিনিয়ত ড্রোন, থার্মাল, রাডার, বডিয়ন ক্যামেরা, আধুনিক সিগন্যাল সরঞ্জামাদি, আধুনিক নৌযান এবং ডগ স্কোয়াড ব্যবহার করছি। তেল পাচার সহ সীমান্ত সংক্রান্ত যে কোনো অপরাধ রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার কথাও বলছে বাহিনীটি। জ্বালানি তেল পাচার প্রতিরোধে অত্র ব্যাটালিয়ন কর্তৃক চেকপোস্ট সমূহে বিশেষ তল্লাশি, নাফ নদীতে নৌটহল বৃদ্ধি ও নৌযান সমূহে তল্লাশি করা হচ্ছে। দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় বিজিবি সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে দায়িত্ব পালন করে যাচ্ছে। একই সঙ্গে জ্বালানি তেল পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে বিজিবি। ডিবিসি নিউজ ডেস্ক। জীবন ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করে একটি দক্ষ জাতি গঠনে বর্তমান সরকার গুরুত্বের সাথে কাজ করছে। তরুণ জনশক্তিকে দক্ষ করে গড়ে তোলার বৈপ্লবিক পদক্ষেপও নেওয়া হচ্ছে। এসব কথা বলেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় এবং মালয়েশিয়ার UCSI ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসের একটি প্রতিনিধি দলের সাথে মত বিনিময়ে এসব কথা বলেন মন্ত্রী। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মিলন কক্ষে এই সভায় উপস্থিত ছিলেন অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান শামসুল আলম লিটন, সিনিয়র ভাইস চেয়ারম্যান আরিফুল বারী মজুমদার, উপাচার্য প্রফেসর ডক্টর জাহাঙ্গীর আলম এবং UCSI ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আরিফুল বারী মজুমদার সহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ। তারা দক্ষতা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন সহ বেশ কিছু পরিকল্পনা মন্ত্রীর কাছে পেশ করেন। মাদারীপুর সদরের নতুন মাদারীপুর গ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ও ২৭টি বাড়িতে আগুনের ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে পুরুষ শূন্য হয়ে পড়েছে পুরো গ্রাম। নিরাপত্তায় মোতায়েন রয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই গ্রামের মনিরুজ্জামান হাওলাদারের সাথে হাসান মুন্সির বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে এর আগেও কয়েকবার সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এরই জেরে মঙ্গলবার সকালে মনিরুজ্জামানের চাচাতো ভাই ইন্টারনেট ব্যবসায়ী আলমগীর হাওলাদারের উপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে হত্যা করা হয় তাকে। বাধা দেয়ায় নারীসহ আরও ৩ জনকে কোপানো হয়। এর জেরে সন্ধ্যায় ফের উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। জেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লাবলু হাওলাদার ও কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পলাশ হাওলাদারের বাড়িসহ অন্তত ২৭টি ঘরে আগুন দেয় বিক্ষুব্ধরা। এ সময় ১৫টি টিয়ার শেল ছোড়া হয়। এ ঘটনায় অন্তত ৭ পুলিশ সদস্য আহত হয়েছেন। রাত ১১:৩০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যৌথ বাহিনী। রাজধানীর মোহাম্মদপুরে দিন দিন বাড়ছে কিশোর গ্যাংয়ের উৎপাত। একটি জমির দখল নিতে সংঘবদ্ধভাবে হামলা চালায় কয়েকটি গ্যাং। এ সময় ১৫টি ঘরের দরজা জানালা, ভাড়াটিয়াদের জিনিসপত্র লুটপাট, এমনকি ঘরের টিনের চালও খুলে নেয়ার ঘটনা ঘটে। এক পুলিশ কর্মকর্তার নামে সাইনবোর্ডও ঝুলিয়ে দিয়ে যায় তারা। ভুক্তভোগীদের অভিযোগ, কথিত এক সাংবাদিক, পুলিশ ও কিশোর গ্যাং লিডাররা জমিটি দখলের পায়তারা করছে। কিশোর গ্যাং দিয়ে এগুলো লুটপাট করা হয়েছে। পুলিশের সামনে হাতাতে হয়েছে। কার জমি কে দখল?
আমি তো জানলে তো ভাই আপনাকে ক্লিয়ার করে বলতাম। গেল ৫ মার্চ দুপুরের ঘটনা। মাহমুদপুরের ঢাকা উদ্যানের পাশে ৩৯ নম্বর প্লটে হামলা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। বাসায় ঢুকেই শুরু করে ভাঙচুর, মারধর করে ভাড়াটিয়াদের। লুট করে ১৫টি ঘরের দরজা জানালা সহ ভাড়াটিয়াদের আসবাবপত্র। নাকি বিশাল বড় প্রভাবশালী ব্যক্তি কিশোর গ্যাং দিয়ে এগুলো লুটপাট করা হয়েছে। মহিলাদেরকে টাইনে হাসতে বাইর করে ঘর থেকে মালামাল লুটপাট করে এখান থেকে গুলো ট্রাক বইরে বইরে মাল নিয়ে গেছে। আমরা এই যে আমাদের বাড়ির মালিকের নাম জানি এনামুল হক, ঠিক যে আরাক এনামুল সাহেব আইসা সে দাবি করতেছে তার নিজের বাড়ি। এখন আমরা কোনটা বিশ্বাস করব? সিসি ক্যামেরাতেও ধরা পড়ে সেই দৃশ্য। লুটপাট শেষে ঝুলিয়ে যায় এক পুলিশ কর্মকর্তার নাম লেখা সাইনবোর্ড। ভুক্তভোগীদের অভিযোগ, জমি দখল নিতেই এই হামলার ঘটনা, যার নেপথ্যে কথিত এক সাংবাদিক। মূল মানে সমস্যা তৈরি করতেছে সাংবাদিক এনামুল হক। এমনভাবেই হুমকি দিচ্ছে স্যার, আমরা আসলে এই জায়গাটাতে থাকাটা আমাদের জন্য পুরোটাই নিরাপত্তাহীনতা ভুগতেছি। 999-এ কল পেয়ে মাহমুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ ভুক্তভোগীদের। ভাঙচুর করছে 15, ওই ভিতরে 2টা নিয়েই পুলিশের সামনে হাতাতে হয়েছে। ফুটেজে দেখা যায় মাহমুদপুরের কয়েকটি কিশোর গ্যাং এই হামলায় জড়িত। এদের মধ্যে কবজিকাটা আনোয়ারের ভাই দেলোয়ার ও রাফাত গ্রুপ অন্যতম। তবে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেন কথিত সাংবাদিক এনামুল হক। ওই সময় তো আমাকে জায়গাটা দখল করতে পারি, আমরা সেটা উদ্ধার করতে পারিনি, কারণ আমাদের জীবনের মূল্য নাই তো কিভাবে যাবো? উল্টা কমপ্লেন করতে আমরা কিশোর গ্যাং নিয়েছি। মোহাম্মদপুরে ঢাকা উদ্যানে একটা 15টা বাসায় যে ঘটনার সত্যতা জানতে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজানের সঙ্গে যোগাযোগ করলে তিনি মাহমুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলতে বলেন। এটা আমার মনে হয় যে আমি ওসি কে বলে দিই, অথবা এসি জোনাল এসি কে আপনি ইয়েতে যান, মোহাম্মদপুর থানায় গিয়ে ওখান থেকে সরাসরি নিয়ে নেন। মোহাম্মদপুর থানার ওসি প্রথমে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। কি জন্য জমি জায়গা দখল, কে দখল আর কে বেদখল, কার জমি কে দখল বা কে? আমি তো জানলে তো ভাই আপনাকে ক্লিয়ার করে বলতাম, আমি তো ইন ডিটেল জানি না, বিদায় তো আমি আপনার থেকে জানতে আসছি। আচ্ছা, এখন আমি কি বলবো ভাই, আপনি বলেন। আমি বলছি ভাই, আপনি আমার বলে দেন কি বলতাম, আপনার যেটার জন্য সুবিধা যেটা হবে। পরবর্তীতে জানান চলতি মাসের 5 তারিখে থানায় 2টি অভিযোগ এসেছে, বিষয়টি খতিয়ে দেখছেন তারা। এখানে জায়গা জমি সংক্রান্ত বিষয় তো আসলে দেওয়ানি বিষয়, এটা বিজ্ঞ আদালতের বিষয়। তো এই সংক্রান্ত যদি অভিযোগ, আমরা দুই পক্ষ থেকে কিছুদিন আগে একটা ঘটনা 999 সংবাদের প্রেক্ষিতে আমাদের টহল টিম ওখানে গিয়েছেন, রেসপন্স করেছেন। পরবর্তীতে দুই পক্ষ আমাদেরকে অভিযোগ দিয়েছে, আমরা এটা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেব আমাদের পোর্শনটুকু। এই যে ভাঙচুর, লুটপাট, কিশোর গ্যাংয়ের সহযোগিতা নিয়ে এই বিষয়টি কিভাবে দেখছেন? কে বা কারা জড়িত, যেহেতু অভিযোগ আসছে জানেন কি বিষয়টি? আমরা খতিয়ে দেখতেছি। এছাড়াও সিআইডির যে পুলিশ কর্মকর্তার নামে সাইনবোর্ড ঝোলানো হয়েছে তার বিষয়ে বারবার চেষ্টা করেও কোনো তথ্য জানা যায়নি। পার্থ সাহা, ডিবিসি নিউজ, ঢাকা। নতুন নেতা পেয়ে যুদ্ধে মরিয়া হয়ে উঠেছে ইরান। ছুটছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও গুচ্ছবোমা। হামলা চালিয়েছে সৌদি আরব, দুবাই, বাহরাইন ও আরব আমিরাতেও। কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ডস কর্পস IRGC। জবাবটাও আসছে জোরালোভাবে। হরমুজ প্রণালীতে মাইন স্থাপনকারী 16টি জাহাজ ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের রাতের আকাশে শত শত ড্রোন আর ক্ষেপণাস্ত্র, বাজছে সাইরেন। এর আগে ইসরায়েলের বিভিন্ন শহর ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে নতুন প্রজন্মের সুপার হেভি খুররামশা ক্ষেপণাস্ত্র ছড়ে ইরানি বাহিনী। টানা 3 ঘন্টা ধরে কয়েক স্তরের সমন্বিত হামলা চলে ইসরায়েল জুড়ে। তেল আবিবের দক্ষিণে হায়লা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে দ্বিতীয়বার হামলা চালানোর দাবিও IRGCর। এছাড়া বীর ইয়াকুব, পশ্চিম জেরুজালেম ও হাইফার বিভিন্ন সামরিক স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর সদর দপ্তরে 4টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। আরও ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকিও দিয়েছে IRGC। জবাবে তেহরানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে তেল আবিব। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেশটির প্রতিরক্ষা বাহিনীর পক্ষে জানানো হয়েছে, ইরানি সশস্ত্র বাহিনীর অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। তেহরানের একটি ব্যাংক ভবনও হামলার শিকার হয়।
এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর জুয়ায় ইসরায়েলি হামলায় শহরটির মেয়র ফাউজি ফাওয়াজ ও কাউন্সিল সদস্য আব্বাস বালবিকি সহ বেশ কয়েকজন হতাহত হন। অন্যদিকে হুরমুজ প্রণালী দিয়ে মধ্যপ্রাচ্যের এক ফোঁটা তেলও বের হবে না। তেহরানের এমন হুঁশিয়ারির পর যুক্তরাষ্ট্রের দাবি, হুরমুজ প্রণালীর কাছে মাইন স্থাপনকারী ইরানের 16টি জাহাজ ধ্বংস করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে এমন দাবি করেন ট্রাম্পও, তবে এমন দাবি অস্বীকার করেছে তেহরান। ইরানের সঙ্গে 12 দিনের যুদ্ধে এখন পর্যন্ত প্রায় 150 মার্কিন সেনা হতাহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। সুইজারল্যান্ডের পশ্চিমাঞ্চলের একটি শহরে চলন্ত বাসে আগুন লেগে অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত হয়েছেন আরও 3 জন। ঘটনার পরপরই এলাকায় জরুরি সেবা ও দমকল বাহিনী মোতায়েন করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশ জানায়, ফ্রিবুর্গ ক্যান্টনের কারকার্জ শহরের একটি সড়কে চলন্ত বাসটিতে হঠাৎ আগুন ধরে যায় এবং অল্প সময়ের মধ্যেই পুরো বাসটি আগুনে পড়ে যায়। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাটি পরিকল্পিত বা ইচ্ছাকৃত কোনো কর্মকাণ্ডের ফল হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। ফ্রিবুর্গ ক্যান্টন পুলিশের মুখপাত্র ফ্রেডরিক পাপো জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। মালয়েশিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব গুণাবলী, সাংগঠনিক দক্ষতা এবং শিক্ষার্থী কল্যাণমূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি স্বরূপ সিটি ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাফেয়ার্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি শিক্ষার্থী রফিকুল ইসলাম। মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আলী জানান, নুজুল আল কুরআন গ্যাদারিং ও ইফতার মাহফিলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে এবছর বাংলাদেশ, পাকিস্তান, ইয়েমেন ও আফ্রিকার 4 জন শিক্ষার্থীকে এই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাফেয়ার্স ও অ্যালামনাই বিভাগের পরিচালক দাতো ফাজুরা জুফা বিনতি মুস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়ার কেন্দ্রীয় সভাপতি বশির ইবনে জাফর, তোফাল আহমেদ, কামরুল হাসান। এছাড়াও আর উপস্থিত ছিলেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স বিভাগের ম্যানেজার দিয়ানা সহ বিভিন্ন দেশের ব্যবসায়ী, অধ্যাপক, লেকচারার ও শিক্ষার্থীরা। 5 মাস পর ওয়ানডেতে প্রত্যাবর্তন বাংলাদেশের। বছরের প্রথম অ্যাসাইনমেন্ট পাকিস্তান সিরিজ, যেখান থেকে শুরু টাইগারদের বিশ্বকাপ মিশন। সাউথ আফ্রিকায় বিশ্ব আসরে সরাসরি খেলতে প্রতিটা সিরিজ গুরুত্বপূর্ণ, জানিয়েছেন টাইগার ক্যাপ্টেন মেহেদী মিরাজ। অন্যদিকে বাবর সাইমদের ছাড়াই স্বাগতিকদের হারিয়ে মোমেন্টাম ধরে রাখতে চান পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। মিরপুরে ম্যাচ শুরু দুপুর 2:15টায়। মাঝে ট্রফি উন্মোচনে ছিল বৈচিত্র্য ভিন্নতা, সেখান থেকে আবারও পুরনো রীতিতে ফিরে গেছে বিসিবি। টিম হোটেলে মিরাজ শাহিনদের হাত ধরে আত্মপ্রকাশ হলো বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফির। 5 মাস পর ওয়ানডেতে প্রত্যাবর্তন। টি-20-র খোলস থেকে বেরিয়ে এবার গায়ে দিতে হবে ওয়ানডে চাদর। বছর জুড়ে 22 ওয়ানডে খেলা বিশ্বকাপ প্রস্তুতির জন্য দারুণ সুযোগ নিশ্চয়ই। অবশ্যই আমাদের একটা লক্ষ্য আছে, যেহেতু সামনে ওডিআই ওয়ার্ল্ড কাপ এবং এটা স্টার্ট করতে হবে আমাদের। আমরা বলেছি যে আমাদের এখন থেকে স্টার্টটা হয়েছে। বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজে উইকেট সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। অতীতে টিম টাইগার সবসময় চেষ্টা করত স্পিনিং ট্র্যাকে প্রতিপক্ষকে আটকানোর। সে জায়গা থেকে সরে এসে বাংলাদেশ স্পোর্টিং উইকেটে খেলার সাহস দেখাচ্ছে। সামনে যেহেতু সাউথ আফ্রিকা বিশ্বকাপ, সে কারণেই এমন কৌশল টাইগারদের। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আমরা যেটা করেছি, এটা প্রত্যেকটা টিমই কিন্তু হোম অ্যাডভান্টেজ নেয়। এখন আমরা অবশ্যই চেষ্টা করব ট্রু উইকেটে খেলার জন্য এবং ব্যাটসম্যানরা যেন অনেক কনফিডেন্ট পায়, অনেক রান করতে পারে, এইভাবে আমরা। প্রিয় ফরম্যাট ওয়ানডে রূপ নিয়েছে অস্বস্তিতে, সত্যতা মেলে পরিসংখ্যানে। সবশেষ 5 সিরিজের 4টায় হার বাংলাদেশের। শেষ 9 ম্যাচের 7টিতে আবার পুরো 50 ওভার খেলতে পারেননি ব্যাটাররা। অনেক সিনিয়র প্লেয়ার ছিল, এর জন্য হয়তো একসাথে অনেক দিন খেলেছে, তারা প্যাটার্নটা ভালো বুঝতে পেরেছে। বাট অ্যাট দ্য সেম টাইম এখন কিন্তু তারা খেলছে না। সো আমাদের যারা এখন আছে তাদেরকে রেসপন্সিবিলিটি নিতে হবে। 3 পেসার নিয়ে একাদশ সাজাবে বাংলাদেশ, যেখানে তাসকিন মুস্তাফিজের সঙ্গী হওয়ার দৌড়ে এগিয়ে শরীফুল। অন্যদিকে পাকিস্তান অধিনায়ক শাহিন আফ্রিদি 3 ক্রিকেটারের অভিষেক নিশ্চিত করেছেন। সাহিবজাদা এখানে খেলেছে, হাসিবুল্লাহও খেলেছে, গত বছরও বেশ কয়েকজন খেলোয়াড় খেলেছে। আমার মনে হয় তাদের জন্য মানিয়ে নেওয়া সহজ হবে, কারণ তারা এই মাঠ এবং পিচ সম্পর্কে জানে। আশা করি তারা তাদের সেরা ক্রিকেট খেলবে। মুখোমুখি দেখায় ঢের পিছিয়ে বাংলাদেশ। 39 ওয়ানডের মাত্র 5টিতে জয়ের বিপরীতে হার 34 ম্যাচে। 2015 সালে সিরিজ জয়ের সুখস্মৃতি কি আত্মবিশ্বাস বাড়াবে? প্রমাণ মিলবে মাঠের পারফরমেন্সে। মোহাম্মদ নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।
চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর প্রথম লেগে বার্সেলোনার সাথে 1-1 গোলে ড্র করেছে নিউক্যাসল। গোলবন্যার 2 ম্যাচের রক্ষণে এলোমেলো টটেনহ্যামকে 5-2 গোলে হারিয়েছে আতলেতিকো মাদ্রিদ এবং আতালান্তাকে 6-1 গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। একপেশে ম্যাচ দেখার আশা নিয়ে সেন্ট জেমস পার্কে জড়ো হওয়া বার্সার সমর্থকদের কিছুটা হতাশই করেছে ইয়ামালরা। ঘরের মাঠে আক্রমণাত্মক ছিল নিউক্যাসল, যদিও গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের 85 মিনিট পর্যন্ত। 86 মিনিটে জ্যাকব মার্ফির ক্রসে দলকে এগিয়ে দেন বার্নস। তবে ঘরের মাঠে সমর্থকদের জয় উপহার দিতে পারেনি ম্যাকপাইরা। অতিরিক্ত সময়ে বক্সের ভেতরে অসতর্ক হওয়ায় পেনাল্টি পায় বার্সা। স্পট কিক থেকে কাতালানদের সমতায় ফেরান ইয়ামাল। সমতা নিয়েই মাঠ ছাড়ে দুদল। অন্য ম্যাচে গোলকিপারের ভুলে ম্যাচের 6 মিনিটেই পিছিয়ে পড়ে টটেনহাম। 14 মিনিটে আবারও স্লপি ডিফেন্সকে পাশ কাটিয়ে ব্যবধান দ্বিগুণ করেন গ্রিজম্যান। 15 মিনিটে সেই একই কাণ্ড, আবারও ভুল করেন টটেনহামের গোলরক্ষক কিনস্কি। সহজ সুযোগে ব্যবধান 3-0 করেন আলভারেস। কিপার পরিবর্তন করে হটস্পাররা। তাতে যদিও থামেনি আতলেতিকোর গোল উৎসব। 22 মিনিটে ব্যবধান 4-0 করেন নরম্যান্ড। 26 মিনিটে টটেনহামের হয়ে ব্যবধান কমান পেদ্রো পোরো। দ্বিতীয় অর্ধে একটি করে গোল পায় দুদলই। 5-2 গোলের হার নিয়ে মাঠ ছাড়ে ক্ষত বিক্ষত টটেনহাম। নিউ ব্যালেন্স এরেনাতে হোম ক্রাউডের সামনে গোল বন্যায় ভেসেছে আতালান্তা। শর্ট কর্নার থেকে বায়ার্নের হয়ে গোল উৎসব শুরু করেন স্ট্যানিসিচ। 22 মিনিটে বা পায়ের কার্লারে তা দ্বিগুণ করেন ওলিসে। 25 মিনিটে ব্যবধান 3-0 করেন নাবরি। দ্বিতীয় অর্ধে গোল করেন ওলিসে, জ্যাকসন, মুইসিয়ালা। অতিরিক্ত সময়ে পাসালিচের 1 গোল শুধুই সান্ত্বনা দিয়েছে আতালান্তাকে। 6-1 গোলের বড় ব্যবধান নিয়েই জার্মানিতে দ্বিতীয় লেগে মাঠে নামবে ইতালির ক্লাবটি। নাইম হামিদ, ডিবিসি নিউজ। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।